সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে নবম শ্রেণীর জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায়ের শেষ যে টপিকসটি রয়েছে জিনতত্ত্ব ও ক্রোমোজোমের মধ্যে সম্পর্ক, সেটি নিয়ে আলোচনা করব। তোমাদের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায়ের প্রথম থেকে যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু একটা স্বচ্ছ জ্ঞান থাকতে হবে। যখনই এই স্বচ্ছ জ্ঞানটা থাকবে তখনই কিন্তু তোমরা ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স বা বংশ অনুসারে ক্রোমোজোমের তত্ত্ব এই বিষয়টি বুঝতে পারবে। আজকের এই পাঠটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ জেনেটিক্স সম্পর্কে যখনই বিশদ জ্ঞান থাকবে তখনই এই ব্যাপারটা বুঝতে পারবে, নতুবা বুঝতে সমস্যার সম্মুখীন হবে। তো যে বিষয়টি আসে যে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, এখানে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে একটা আমরা টাইম স্কেল পাবো, মানে টাইম লাইন কি যে সময়ের সঙ্গে সঙ্গে মেন্ডেলের থিওরিগুলো আবার কিভাবে ফিরে আসলো। তাহলে আমরা দেখি যে টাইম স্কেল অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে মেন্ডেলের থিওরি বা তত্ত্বগুলো আবার কি করে ফিরে এলো। এরপরে দেখব যে পরবর্তী সময়ে মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম অর্থাৎ মেন্ডেলের তত্ত্বগুলো কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বা প্রাসঙ্গিকতায় এসেছিল। তাহলে আমরা লিখি যে পরবর্তী সময়ে মেন্ডেলিজম মানে মেন্ডেলের তত্ত্ব বা মেন্ডেলবাদ কিভাবে গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিকতায় উঠে এসেছিল। আমরা যদি বলি যে মেন্ডেলের মতবাদগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরবর্তী সময়ে কিভাবে আসলে এই মেন্ডেলের মতবাদগুলো হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, এই গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বা প্রাসঙ্গিকতায় যে উঠে এসেছিল, আসলে এই ব্যাপারটা আমরা কোথায় পাবো? এই ব্যাপারটা আসলে আমরা এই ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সেই কিন্তু পাবো। এরপর যদি আমরা দেখি যে এই যে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, এখানে কিন্তু আমরা বিভিন্ন বিজ্ঞানীর কিন্তু মতবাদ আমরা দেখব, অর্থাৎ ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সে বিভিন্ন বিজ্ঞানীর মতবাদগুলো কি ছিল তা আমরা এই পাঠে দেখতে পাব। অতএব আমাদের আজকের এই পাঠটি কিন্তু খুবই একটা মজাদার পাঠ, যেটা অবশ্যই তোমরা সঙ্গে থাকবে, বিষয়গুলো বিস্তারিতভাবে জানার চেষ্টা করবে। তাহলে আসো আমরা দেখি যে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, এখানে আমরা যদি দেখি যে বংশগতির আমরা ইতিহাসটা দেখি, বংশগতিবিদ্যার বা জেনেটিক্সের বংশগতিবিদ্যার ইতিহাস। এই ব্যাপারটা যখন আমরা জানব তখন প্রথমেই কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু জেনেছি যে এই যে গেগর জোহান মেন্ডেল কিন্তু মটরশুঁটি গাছের 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে 7 বছর কাল কিন্তু সেটি তিনি গবেষণা করেছিলেন। তো এখানে যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে যে টাইম স্কেল
টাইম স্কেল মানে কি, সময়ের পরিক্রমার সাথে, অর্থাৎ কত সালে কোন সালে কি হয়েছিল সেইগুলো কিন্তু তোমরা এখানে জানতে পারবে। অর্থাৎ আমরা যদি দেখি যে 1856 সাল থেকে 1863 সাল, এই সালে কি করেছিলেন গেগর জোহান মেন্ডেল পরীক্ষা করেছিলেন। এরপর আমরা যদি দেখি যে 1865 সাল, এই 1865 সালে মেন্ডেল যে পরীক্ষা করেছিলেন বা মেন্ডেল যে দুইটা সূত্র প্রদান করেছিলেন সেই সূত্র ফল প্রকাশ হয়েছিল 1865 সাল। তাহলে পরীক্ষার ফল বা পরীক্ষা প্রকাশিত হয়। তবে এখানে একটা বিষয় রয়েছে যে মেন্ডেল যে পরীক্ষাটা করেছিলেন তখন যে পরীক্ষার ফলটা প্রকাশিত হয় সেই সময় বিজ্ঞান মহলে কিন্তু, অর্থাৎ বিজ্ঞানীদের মহলে কিন্তু এটা গ্রহণযোগ্যতা পায়নি। অর্থাৎ কেন গ্রহণযোগ্যতা পায়নি, মেন্ডেলের কি অভাব ছিল, এই পরীক্ষার মধ্যে কোন কোন অভাব ছিল যার কারণে এই মেন্ডেলের পরীক্ষার যে ফলটা প্রকাশিত হয়েছিল সেটা বিজ্ঞানী মহল তথা অন্যদের কাছে সেটা গ্রহণযোগ্যতা পায়নি। আমরা এই যে টাইম স্কেল রয়েছে, টাইম স্কেলের পরে সেটা বিস্তারিতভাবে জানব। এরপর আমরা যদি আসি যে 1865 সালের পর 1880 সালে কি হয়, 1880 সালে ক্রোমোজোম আবিষ্কৃত হয়, অর্থাৎ ক্রোমোজোম আবিষ্কৃত হয়। এখন লক্ষ্য করো, তোমরা ইতিমধ্যে কিন্তু জানো যে মেন্ডেল জাস্ট হচ্ছে কি ফ্যাক্টর নিয়ে কথা বলছিলেন, মেন্ডেল কিন্তু জিন নিয়ে কোনো কথা বলেনি। তো এই যে 1880 সালে যখন ক্রোমোজোম আবিষ্কার হয়, এই ক্রোমোজোম যখন আবিষ্কার হয় এরপরেই 1900 খ্রিস্টাব্দের দিকে পুনঃ মেন্ডেলবাদ আসে, পুনঃ মেন্ডেলবাদ আসছে। যখনই দেখা যাচ্ছে ক্রোমোজোম আবিষ্কৃত হলো তখন কি হলো, 1900 খ্রিস্টাব্দের দিকে আবারও মেন্ডেল যে তত্ত্বগুলো দিয়েছিলেন সেই তত্ত্বগুলোকে নিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। কারা পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন? 3 জন বিজ্ঞানী ছিলেন। সেই 3 জন বিজ্ঞানী কে কে ছিলেন? একজন ছিলেন হুগো দা ভ্রিস, আরেকজন ছিলেন কার্ল করেন্স, আরেকজন বিজ্ঞানী ছিলেন এরিক শেরমা। লক্ষ্য করো, এই যে হুগো দা ভ্রিস কি করেছিলেন, তিনি তার একটা বই লিখেছিলেন ফ্লোরা। এই ফ্লোরা বইতে তিনি মেন্ডেলের যে তত্ত্বগুলো দিয়েছিলেন, অর্থাৎ 2টা সূত্র দিয়েছিলেন, সেই তত্ত্বটা তিনি তার ফ্লোরা বইতে লিপিবদ্ধ করেছিলেন। আর কার্ল করেন্স কি করেছিলেন, মেন্ডেল যে 2টা তত্ত্ব দিয়েছিলেন সেই তত্ত্বটা কার্ল করেন্স সূত্র আকারে প্রকাশ করেন। এইটা ছিল 1900 খ্রিস্টাব্দের দিকে। তো এই মেন্ডেলবাদ পুনঃ আবিষ্কারের পর বিজ্ঞানীদের কাছে, অর্থাৎ 1902 খ্রিস্টাব্দের দিকে তখন কি হয়, ওয়াল্টার শাটন এবং থিওডোর বোভেরি, এই 2 জন বিজ্ঞানী কি করেছিলেন, যে ক্রোমোজোমাল বিহেভিয়ার নিয়ে আলোচনা করেছিলেন, মানে বর্ণনা করেছিলেন। এখন এই যে ক্রোমোজোমাল বিহেভিয়ার, আসলে ক্রোমোজোমাল বিহেভিয়ার ব্যাপারটা কি? বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ক্রোমোজোমের ব্যবহার আবার কি, তাই না? ক্রোমোজোমের ব্যবহার কি? দেখো, তোমরা ইতিমধ্যে কিন্তু কোষ বিভাজন পড়ে এসছো, যেখানে মাইটোসিস মিওসিস কোষ বিভাজন ছিল। তো এই ক্রোমোজোমাল বিহেভিয়ারটা অর্থই হচ্ছে তোমার মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এই ক্রোমোজোমগুলো কিভাবে 2টা কোষে প্রবেশ করে বা গমন করে এবং কিভাবে গ্যামেট তৈরি হয়, এই বিষয়গুলো ওয়াল্টার শাটন এবং থিওডোর বোভেরি এই কথাটা বলেছিলেন। তো এটা তো হলো 1902 সালের দিকে। তা আমরা বলেছিলাম যে 1865 সালে যে ফল প্রকাশিত হয় সেখানে তার
গ্রহণযোগ্যতা পায়নি কেন, বা তার কি অভাব ছিল, গ্রহণযোগ্যতা পায়নি, বিজ্ঞানী মহলে তার এই পরীক্ষার ফলটা গ্রহণযোগ্যতা পায়নি। তাহলে এই যে গ্রহণযোগ্যতা পায়নি তার অবশ্যই কারণ ছিল, সেই কারণগুলো আমরা এখন দেখব। মেন্ডেলের সময়ে অর্থাৎ 1865 সালে তার কাজগুলো কেন গ্রহণযোগ্যতা পায়নি বা কেন খ্যাতি অর্জন করতে পারেনি, তার যে কারণগুলো ছিল তার মধ্যে প্রধান যে কারণটি ছিল সেই কারণটা বলি যে মেন্ডেল যখন তার মতবাদগুলো দিয়েছিলেন তার ঠিক সমসাময়িক সময়ে চার্লস ডারউইনও তার তত্ত্বগুলো প্রকাশ করেছিলেন। তো এখানে একটা কথা বলে রাখি যে চার্লস ডারউইন ছিলেন হচ্ছে ইংল্যান্ডের অধিবাসী, আর গেগর জোহান মেন্ডেল ছিলেন ব্যাকওয়ার্ড ভিলেজের অর্থাৎ একটা অস্ট্রিয়ার অধিবাসী, অর্থাৎ একটা দেখা গেছে যে অজপাড়া গায়ের অস্ট্রিয়ার অধিবাসী ছিলেন। কেন? কারণ হচ্ছে তোমরা ইতিমধ্যে জানো যে এই যে গেগর জোহান মেন্ডেল, সেই গেগর জোহান মেন্ডেলের কিন্তু পিতা ছিলেন একজন কৃষক। তাহলে এই কৃষক ফ্যামিলি থেকে উঠে আসা একজন বিজ্ঞানী হবেন, তাহলে কত স্ট্রাগল করে কিন্তু তিনি সেই বিজ্ঞানী হয়েছেন। তা স্বাভাবিকভাবে সেই সময়গুলোতে এখন যেমন ইন্টারনেটের যে আমরা সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, সেই সময় কিন্তু ইন্টারনেটের এত সুযোগ সুবিধা ছিল না। বিভিন্ন ধরনের যে তোমার নিউজ পেপার বলো বা জার্নাল থেকে কোনো তথ্য নেওয়া, এগুলোও কিন্তু ছিল না, যেটা এই গেগর জোহান মেন্ডেল সেখান থেকে কিন্তু তোমার এই সুবিধাগুলো পাননি, যার কারণে এই মেন্ডেলের যে গ্রহণযোগ্যতা পায়নি সেটা একটা কিন্তু প্রধান কারণ ছিল। 2 নম্বরে যদি আমরা বলি তাহলে 2 নম্বরের ক্ষেত্রে আমরা বলবো যে মেন্ডেল সবসময় ফ্যাক্টরের কথা বলছিলেন। এখানে একটা ফ্যাক্টর সবসময় যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু মেন্ডেল বলেছিলেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 2-এর অধিক ফ্যাক্টর একত্রে মিশ্রিত হয়ে একটা চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু নিয়ন্ত্রণ করে, যেটাকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। তো এই যে পলিজেনিক ইনহেরিটেন্স, সেইটার ক্ষেত্রে দেখা যাবে যে বাস্তবে যদি আমরা দেখি যে মানুষের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে যদি দেখি, আবার মানুষের গায়ের রঙের ক্ষেত্রে, তারপর চোখের রঙের ক্ষেত্রে, এই ব্যাপারগুলো কিন্তু মেন্ডেল প্রকাশ করেননি। এটা ছিল মেন্ডেলের একটা কিন্তু অভাব। যে গ্রহণযোগ্যতা পায়নি তার তৃতীয় কারণ যদি আমরা বলি তাহলে দেখা যাবে যে মেন্ডেল গণিতের সাহায্যে জীববিদ্যাকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই সময় অর্থাৎ 1865 সালের দিকে জীববিদ্যা বলতেই কিন্তু বোঝানো হতো তোমার ল্যাব আর মাইক্রোস্কোপ। তা ল্যাব বা মাইক্রোস্কোপ, এখান থেকে তিনি কিন্তু কোনো পরীক্ষার ফলাফল ওইভাবে প্রকাশ করেননি, তিনি কিন্তু গণিতের সাহায্যে কিন্তু প্রমাণ করেছেন। আমরা যদি দেখি মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, তাহলে কিন্তু দেখা যাবে যে গণিতের সাহায্যে জীববিদ্যাকে প্রমাণ করেছে। তার মানে কি, প্রথম সূত্রের ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি তাহলে সেখানে দেখা গেছে যে অনুপাত ছিল কত, 3:1। আবার যদি আমরা দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে দেখি তাহলে দ্বিতীয় সূত্রের ক্ষেত্রেও কিন্তু এরকম ফিনোটাইপিক অনুপাত ছিল 9:3:3:1, যেটা গণিতের সাহায্যে প্রমাণ করেছে। এবং গণিতের সাহায্যে যেহেতু প্রমাণ করেছেন, তাই সেটা কিন্তু বিজ্ঞানী মহল তথা মানে লোকের কাছেও কিন্তু সেটা হচ্ছে সমাদৃত হয়নি। এটা ছিল আরেকটা অকৃতকার্যতার কারণ। আমরা যদি 4 নম্বরে বলি তাহলে 4 নম্বরের ক্ষেত্রে দেখা যাবে যে মেন্ডেলের যে তত্ত্ব, সেই মেন্ডেলের তত্ত্বের প্রমাণের একটা বড় অভাব ছিল। যে মেন্ডেল বলেছিলেন যে ফ্যাক্টরের কথা, অর্থাৎ ফ্যাক্টরগুলো তোমার জোড়ায় জোড়ায় অবস্থান করে। ফ্যাক্টরগুলো কি করে? জোড়ায় জোড়ায় অবস্থান করে। কিন্তু এই যে ফ্যাক্টরগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে, আসলে এই ফ্যাক্টরগুলো কোথায় অবস্থান করে সেইগুলো সম্পর্কে কিন্তু মেন্ডেল কোনো মতবাদ দেননি। তাহলে এটার জন্যও কিন্তু তার সেই গ্রহণযোগ্যতা পায়নি। সেই ক্রোমোজোম তত্ত্বের মূল নীতিটা আসলে কি? যে ক্রোমোজোম তত্ত্বের মূল নীতিগুলো হচ্ছে ক্রোমোজোমীয় বংশগতীয় উপাদান। যে বংশগতীয় উপাদান কি? বংশগতীয় উপাদান হচ্ছে তোমার জিন, সেই জিনটা অবস্থিত, অর্থাৎ ক্রোমোজোমই হচ্ছে তোমার বংশগতীয় পদার্থটা বহন করে, কারণ ক্রোমোজোমের মধ্যেই থাকে জিন। ইতিমধ্যে আমরা কিন্তু দেখে এসেছি। তো আমরা যদি এখানে দেখি যে ক্রোমোজোম তত্ত্বের মূলনীতি, সেই মূলনীতিটা কি বলা হয়েছে? প্রকৃত কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। এখন তোমাদের অবশ্যই কিন্তু জানতে হবে যে প্রকৃত কোষ কি আর প্রাকেন্দ্রিক কোষ কি। তাহলে তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু জেনে এসছো যে একটা প্রকৃত কোষ হতে হলে সেখানে তোমার কি থাকবে? সেখানে নিউক্লিয়াস সহ বিভিন্ন অর্থাৎ অন্যান্য যে তোমার সাইটোপ্লাজমে অঙ্গাণু, সেগুলো কিন্তু তোমার উপস্থিত থাকবে। সেইগুলোকে আমরা জানি হচ্ছে প্রকৃত কোষ, অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই তোমার কিন্তু নিউক্লিয়াস থাকবে। তো বলা হয়েছে যে প্রকৃত কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো কি করবে? জোড়ায় জোড়ায় অবস্থান করবে। লক্ষ্য করো,
এই যে আমি তো আমার শরীরে কিন্তু তোমার কি 46টি কিন্তু ক্রোমোজোম রয়েছে। সেই 46টি ক্রোমোজোমের কিন্তু অর্ধেক এসেছে আমার মাতার কাছ থেকে আর অর্ধেক এসেছে পিতা থেকে। তাহলে এই ক্রোমোজোমগুলো তোমার কি করেছে, জোড়ায় জোড়ায় কিন্তু অবস্থান করেছে। এরপর বলা হয়েছে যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জননকোষ সৃষ্টির সময় প্রত্যেকটি ক্রোমোজোম জোড়া ভেঙে পৃথক পৃথক জননকোষে গমন করে। ইতিমধ্যে কিন্তু তোমরা মিওসিস যে জননকোষ ইতিমধ্যে তোমরা মিওসিস কোষ বিভাজন সম্পর্কে জেনেছো, যেখানে দেখা গিয়েছে যে একটা ডিপ্লয়েড কোষ থেকে কিভাবে গ্যামেট তৈরি হচ্ছে এবং এই যে তোমার দুইটা ভিন্ন ধরনের গ্যামেট, সেই দুইটা ভিন্ন ধরনের গ্যামেট থেকে কিভাবে আবার ডিপ্লয়েড আরেকটা অপত্য কোষ তৈরি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা গ্যামেট কিন্তু তোমার এক সেট করে ক্রোমোজোম হচ্ছে লাভ করছে। আমরা যদি বলি যে পিতাতে রয়েছে তোমার 46টা ক্রোমোজোম, মাতাতে রয়েছে 46টা ক্রোমোজোম, তাহলে পিতা থেকে এসছে হচ্ছে তোমার কয়টি, 23টি ক্রোমোজোম এবং মাতা থেকে এসছে 23টি ক্রোমোজোম। তো ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি যে এই যে 23টি ক্রোমোজোম অর্থাৎ পিতার থেকে যে ক্রোমোজোমটা আসলো 23টা ক্রোমোজোম, সেটাকে কিন্তু আমরা বলছি হচ্ছে এক সেট ক্রোমোজোম। এই এক সেট ক্রোমোজোমকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে তোমার কি জিনোম। তো সেটাই বলা হয়েছে যে প্রত্যেকটা গ্যামেট হচ্ছে তোমার কি করছে, এক সেট করে ক্রোমোজোম হচ্ছে লাভ করে। এরপর বলা হয়েছে ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম ও জিন হচ্ছে তোমার জোড়ায় জোড়ায় অবস্থান করে। আমরা যদি এই জিনতত্ত্ব ও বংশগতি বিদ্যায় ইতিপূর্বে কিন্তু দেখেছি যে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টর বা জিন হচ্ছে তোমার ক্যাপিটাল টিটি। তাহলে স্বাভাবিকভাবে আমরা কিন্তু এটা বলতে পারি যে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী হচ্ছে তোমার এখানে কয়টা রয়েছে, দুইটা ক্যাপিটাল টিটি রয়েছে। ঠিক হচ্ছে তোমার কি তোমার বেটে বা শর্ট বা খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে তোমার টি, স্মল টি। তাহলে আমরা এখানে বলতে পারি যে এইটা কিন্তু তোমার ডিপ্লয়েড কোষ, অর্থাৎ ডিপ্লয়েড আমরা ক্রোমোজোম বলতে পারি। এবং এগুলো কিন্তু তোমার কি রয়েছে, এগুলো কিন্তু তোমার জোড়ায় জোড়ায় কিন্তু অবস্থান করেছে। আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি যে এখানে তোমার কি হবে, মিওসিস হবে, অর্থাৎ তোমার কি হবে, গ্যামেট তৈরি করবে। তো যখন হচ্ছে তোমার গ্যামেট তৈরি হয় তারপরে তোমার কি হয়, এর মধ্যে ক্রস করার ফলে কিন্তু আবার হচ্ছে তোমার ডিপ্লয়েড কোষ অর্থাৎ অপত্য কোষ তৈরি হয়। এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে এই যে জিনগুলো, সেই জিনগুলো কিন্তু জোড়ায় জোড়ায় অবস্থান করেছে। এরপর যদি আমরা দেখি যে ক্রোমোজোমের সুনির্দিষ্ট লোকাসে হচ্ছে জিন অবস্থান করে। আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি যে এই যে লোকাসটা কি, লোকাসটা হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে তোমার জিনটা অবস্থান করে সেটাকে বলা হয় হচ্ছে লোকাস। তা আমরা যদি বলি যে এই যে ক্যাপিটাল টি, এটা হচ্ছে তোমার লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাহলে এই লম্বা বৈশিষ্ট্যের জন্য যদি দায়ী হচ্ছে জিন হয়, তাহলে দেখো এটা একটা হচ্ছে ক্রোমোজোম আমরা বলতে পারি। তাহলে এই ক্রোমোজোমের যদি এই জায়গাতে তোমার ক্যাপিটাল টি থাকে, তাহলে আরেকটা ক্রোমোজোম তোমার থাকবে, সেই ক্রোমোজোমেও কিন্তু তোমার এখানেই তোমার কি থাকবে, ক্যাপিটাল টি থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানে কিন্তু এই জিনটা অবস্থান করবে। এরপর যদি আমরা 5 নম্বরের দিকে দেখি, বলা হয়েছে একটি জনন কোষে বা গ্যামেটে এক সেট ক্রোমোজোম ও অ্যালিল থাকে। গ্যামেটে এক সেট ক্রোমোজোম, যে কথা বলেছিলাম যে আমার শরীরে যদি 46টি ক্রোমোজোম থাকে, তাহলে পিতা থেকে এসছে, মনে করো পিতা থেকে এসছে হচ্ছে তোমার 23টি ক্রোমোজোম, ঠিক মাতা থেকেও কিন্তু এসছে 23টি ক্রোমোজোম। তাহলে এই যে 23টি ক্রোমোজোম আসলো, এই 23টি ক্রোমোজোমকে কিন্তু বলা হয়েছে এক সেট, এটাও এক সেট। এই দুইটা মিলে কিন্তু তোমার কি হচ্ছে, দুইটা সেট হচ্ছে তৈরি হচ্ছে, যেটার মাধ্যমে হচ্ছে তোমার এই ডিপ্লয়েড অপত্য কোষটা হচ্ছে তৈরি হচ্ছে। এরপর 6 নম্বরে বলা হয়েছে যে প্রত্যেকটি ক্রোমোজোম বা ক্রোমোজোম জোড় নির্দিষ্ট জীবের পরিস্ফুটনে সুনির্দিষ্ট ভূমিকা রাখে। তো এই যে বলা হয়েছে যে পরিস্ফুটন, আসলে পরিস্ফুটন বলতে কি বোঝায়? পরিস্ফুটন বলতে বোঝায় যে কোষ, একটা কোষের হচ্ছে বিভাজন, অর্থাৎ কোষ বিভাজন, কোষের আয়তন বৃদ্ধি এবং কাজের নানাবিধ যে পরিবর্তন সংঘটিত হয়, এই তিনটাকে একত্রে কোনো জীবের পরিস্ফুটন বলা হয়। এরপর বলা হয়েছে 7 নম্বরে যে গ্যামেট সৃষ্টির সময় নন হোমোলোগাস ক্রোমোজোমগুলো স্বাধীনভাবে সঞ্চারিত হয়। তোমরা ইতোমধ্যে কিন্তু মেন্ডেলের প্রথম সূত্র দেখেছো, সেখানে তোমার কি ছিল, লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ছিল হচ্ছে ক্যাপিটাল টিটি এবং খাটো বৈশিষ্ট্যের জন্য ছিল হচ্ছে স্মল টিটি। এর ফলে তোমার কি হয়, F1 জেনারেশনে কিন্তু, অর্থাৎ F1 জেনারেশনে আমরা দেখেছিলাম বা F1 জন্যতে আমরা দেখেছিলাম কি, যে ক্যাপিটাল টি স্মল টি, এখানে তোমার দুইটা কিন্তু জিন রয়েছে। কিন্তু আমরা ফিনোটাইপ যখন দেখতে যাব তখন কিন্তু এই যে ক্যাপিটাল টি স্মল টি, তার মানে কি সবগুলি গাছই কিন্তু সেখানে তোমার কি ছিল, লম্বা ছিল।
পরবর্তীতে F2 জেনারেশনের যখন আমরা যাব, অর্থাৎ F1 জনুর মধ্যে যখন আমরা ক্রস ঘটিয়েছিলাম, তখন কিন্তু গ্যামেট তৈরি হয়েছিল। গ্যামেট তৈরি হয়েছিল এভাবে যে ক্যাপিটাল টি স্মল টি, আবার ক্যাপিটাল টি স্মল টি। তো এ কথাটাই বলা হয়েছে যে গ্যামেট সৃষ্টির সময় নন হোমোলোগাস ক্রোমোজোমগুলো। নন হোমোলোগাস কেন? কারণ হোমোলোগাস বলতে কিন্তু আমরা বুঝিয়েছিলাম যে একই ধরনের যখন জিন পাশাপাশি অবস্থান করবে তখন সেটাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম, আর যখন ভিন্ন ধরনের হচ্ছে জিন পাশাপাশি অবস্থান করবে তখন সেটাকে বলা হয় নন হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এটি হচ্ছে নন হোমোলোগাস ক্রোমোজোম। তো এই নন হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে যখন তোমার ক্রসটা ঘটানো হলো, অর্থাৎ গ্যামেট সৃষ্টি হলো, লক্ষ্য করে এখানে এইটা কিন্তু একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, অর্থাৎ এই গ্যামেটগুলো কিন্তু তোমার কি হচ্ছে, স্বাধীনভাবে কিন্তু সঞ্চারিত হচ্ছে। এরপর বলা হয়েছে প্রত্যেক সন্তান পিতামাতা হতে এক সেট এবং মাতা হতে, অর্থাৎ এই যে তোমার সন্তানটা হয় সেটা হচ্ছে পিতা হতে এক সেট, যেটা ইতোপূর্বে বুঝিয়েছি যে পিতা হতে এক সেট এবং মাতা হতে এক সেট ক্রোমোজোম প্রাপ্ত হয়, অর্থাৎ নিষেকের মাধ্যমে ক্রোমোজোম জোড় হচ্ছে পুনর্গঠিত হয়। তা আমরা দেখেছিলাম যে আমরা যদি মার ক্ষেত্রে বলি তাহলে এই মার ক্ষেত্রেও কিন্তু তোমার কয়টি ছিল, 46টা ছিল। বাবার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বাবার ক্ষেত্রেও কিন্তু 46টি ক্রোমোজোম ছিল। তো সেখান থেকে কি হয়েছে যে মার কাছ থেকে কিন্তু এন মানে কি এক সেট, এক সেট মানে কি 23টা ক্রোমোজোম এসেছিল, বাবার কাছ থেকেও কিন্তু 23টি ক্রোমোজোম এসেছিল। এবং এই দুইটার সমন্বয়ে তোমার কি হলো, অর্থাৎ যখন ফার্টিলাইজেশন বা নিষেকটা হলো তখন কিন্তু আবার হচ্ছে তোমার জোড় বাঁধলো, অর্থাৎ হচ্ছে টয়েস এন হলো, ক্রোমোজোম জোড় পুনর্গঠিত হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হই।